স্মৃতি কার্টুন হাউস। এর গল্পটি আমাদের পাঠিয়েছেন কলকাতার বেহালা চৌরাস্তা থেকে কুণাল মণ্ডল। স্মৃতি কার্টুন হাউস টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে গল্পে কিছু ছোট পরিবর্তন করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কিরে, এত কি ভাবছিস? ভাবছিলাম মেলার কথা। মেলা? কিসের মেলা? চড়কের মেলা। মগরাহাট থেকে 10 মাইল দক্ষিণে হরিমোহনপুর। ওখানকার চড়কের মেলা খুব বিখ্যাত। প্রতি বছর হাজার হাজার মানুষ ওই মেলা দেখতে যায়। যেমন তার জাঁকজমক, তেমন মানুষের ভিড় হয় সেখানে। তোরা যদি সবাই রাজি থাকিস তো আমরা সবাই মিলে একদিন ঘুরে এলে হয়। হ্যাঁ, ছোটবেলায় আমি একবার দাদুর সাথে ওই মেলায় গিয়েছিলাম, কিন্তু তখন আমি বলতে গেলে শিশু, তাই সেই মেলার কথা খুব বেশি মনে নেই আমার। তাই তোরা যদি রাজি থাকিস আমার যেতে আপত্তি নেই। তবে তাই হোক, আগামীকালই তো চড়ক, তাহলে চল সবাই মিলে চড়কের মেলা ঘুরতে যাই কাল। পরের দিন আমরা 5 বন্ধু মিলে হরিমোহনপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকাল বিকাল মেলায় পৌঁছেও গেলাম। এত বড় মেলা দেখে আমরা 5জনই অবাক হয়ে গেলাম, কারণ এত বড় মেলা এর আগে আমরা কখনো দেখিনি। মেলার যে আয়তন, তাতে 4-5টা ফুটবল মাঠ অনায়াসে ধরে যায়। মেলাতে কত জিনিসের কত রকম দোকান, আর তাতে মানুষের ভিড় একেবারে উপচে পড়ছে। মেলার একদিকে চড়কের খেলা হচ্ছে, আর তা মন্ত্রমুগ্ধের মতো কত লোক দেখছে। আমরাও সবার মতো চড়কের খেলা দেখতে দাঁড়িয়ে পড়লাম। বেশ খানিকক্ষণ চড়কের খেলা দেখলাম, খুব ভালো লাগছিল। তারপর আমরা একটা খাবারের দোকানে গেলাম। সেখানে গিয়ে লুচি, আলুর দম, সিঙ্গারা, জিলিপি এইসব খেলাম। অনেক কিছু খাওয়ার পর পাঁচুদা হঠাৎ বলে উঠলো, বুঝলি, মেলায় এসে যদি কয়েক ঘন্টা জিলিপি না খেলি তো মেলায় আসাই বৃথা। মেলায় ঘুরতে ঘুরতে কি করে যে সময় কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধে হলো, আর তারপর সন্ধে পেরিয়ে রাত। এদিকে আকাশের দিকে তাকিয়ে দেখো, রাত হয়ে গেছে, তার সাথে কেমন মেঘলা করেছে। মনে হচ্ছে আজ রাতে ভালো ঝড় বৃষ্টি হবে। কি করে যে এবার বাড়ি ফিরবো সেটাই বুঝতে পারছি না। সর্বনাশ করেছে, এ তো দেখে মনে হচ্ছে কাল বৈশাখী আসছে। কি হবে এবার? আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব? দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। বৃষ্টির হাত থেকে বাঁচতে মেলার সবাই যেদিকে পারল দৌড় দিল। আমরা 5 বন্ধু সামনে একটা চায়ের দোকানে দৌড়ে গেলাম। ওখানে ছাউনিতে দাঁড়িয়ে বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করলাম। সে কি বৃষ্টি শুরু হলো! যেমন বৃষ্টি পড়ছে তার সাথে তাল মিলিয়ে তেমন বাজ পড়ছে। ভাই, তোমার নাম কি? দাদু, আমার নাম রতন। আপনারা কোত্থেকে এসেছে? আমরা সেই মগরাহাট গ্রাম থেকে এসেছি। তোমাদের চরকের মেলার এত নাম শুনেছি, তাই ভাবলাম 5 বন্ধু মিলে একটু ঘুরে আসি। কিন্তু কি বিপদ বলো দেখি, এমন দুর্যোগের মধ্যে পড়বো কি জানতাম? কি বৃষ্টি নামলো বলো তো, বাড়ি কি করে ফিরি?
বলছি এখানে রাত কাটানোর কোনো জায়গা হবে নাকি রতন? আরে জায়গা কি দরকার, এই দোকানটাই তো বেশ ভালো আছে। রতন, তুমি একটু আমাদের এই দোকানটায় থাকতে দাও না, আমরা 5 বন্ধু কোনো রকমের রাতটা কাটিয়ে দেবো এখানে। তা কি করে হয় বাবু, আমি বউ বাচ্চা নিয়ে তো এখানেই থাকি, আমায় মাফ করেন, আমি আপনাদের এই দোকানে থাকতে দিতে পারবো না। তা বেশ, আমরা তোমার দোকানে নাই বা থাকলাম, কিন্তু আশেপাশে পুকুরটা মাথা গোঁজার জায়গার সন্ধান দাও, আমরা না হলে এই দুর্যোগের দিনে কোথায় যাবো বলো? দাঁড়ান বাবু, আমার একটু চিন্তা করতে দিন। হ্যাঁ, মন পড়েছে, একটা জায়গা আছে। কোথায়? কোথায়? আমরা 5 বন্ধুই খুব আশা করে রতনের মুখের দিকে তাকিয়ে রইলাম। একটা তো মাথা গোঁজার ঠাঁইয়ের সন্ধান দিবে। এখান থেকে 2 মাইল দূরে গ্রামের পোস্ট অফিস আছে, ওখানে পোস্টমাস্টার মশাই একাই থাকে। আপনারা যদি ওখানে থাকতে যান তাহলে মনে তো হয় না উনি কোনো আপত্তি করবে। চলো, একটু কষ্ট করে ওই আজ রাতের মতো একটা মাথা গোঁজার মতো ঠাই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, সেখানেই চলো। যাক বাবা, একটা মাথা গোঁজার ঠাই তো হলো, এমন বৃষ্টির দিনে যা বিপদে পড়েছিলাম। এরপর রতন আমাদের 5 বন্ধুকে নিয়ে গ্রামের পোস্ট অফিসের দিকে রওনা দিল। ঝড় বৃষ্টির মধ্যেই আমরা সবাই ভিজতে ভিজতে হাঁটতে লাগলাম। পথের দুধারে কেমন যেন ঝোপঝাড় হয়ে রয়েছে। সেই ঝোপঝাড়ের মধ্যে হঠাৎ একটা বাড়ি দেখতে পেয়ে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। ঝোপঝাড়ের আড়াল দিয়ে এবার আমরা বাড়িটা ভালো করে দেখতে পারলাম। অগ্নপ্রায় জরাজীর্ণ সেকেলে আমলের একটা বাড়ি। দেখে মনে হচ্ছে ইংরেজ আমলের উঠি বাড়ি হতে পারে। কি ব্যাপার রতন, এই বাড়িটার কথা তো বলনি, এত কাছে এমন একটা বড় সুন্দর বাড়ি রয়েছে। না না বাবু, ও বাড়ি থেকে আপনারা যাবেন না। কেন রতন, ওই বাড়িতে কেউ থাকেন নাকি? তিনি কি আমাদের থাকতে দেবেন না? না না, সেরকম কোনো ব্যাপার না, ও বাড়িতে কেউ থাকে না। চলুন না, আরেকটু গেলে পেয়ে যাবো, আপনারা ওখানেই থাকবেন। কেন বাবু, এখানে এত সুন্দর একটা বাড়ি থাকতে তুমি আমাদের বৃষ্টির মধ্যে ঘুরিয়ে মারছো কেন? বাবুরা, আপনাদের মারতে চাই না, তাই পোস্ট অফিস নিয়ে যাচ্ছি। কি ব্যাপার বলো তো রতন, তুমি কি কিছু লুকিয়ে যাচ্ছ? সব কথা আমাদের খুলে বলো দেখি। বাবুরা, এ বড় অলক্ষণের বাড়ি, সকালবেলায় গ্রামের কেউ এদিকে আসে না, আপনারা আবার রাত কাটাতে চাইছেন। এ বাড়িতে তেনাদের উপদ্রব হয়। চলুন তো, তাদের চলুন এখান থেকে। তা আগে বলবে তো, ভূত পেলে কি আর মানুষের কাছে আশ্রয় খুঁজি? এই যে শুনুন, এ বাড়িতে থাকা না কোনো ঠাট্টার বিষয় নয়। আরে রতন, এত রেগে যাচ্ছ কেন? মাত্র 1 রাতের তো ব্যাপার, আমরা 5 জন জোয়ান পুরুষ থাকবো, ও আমরা ভালোভাবেই রাত কাটিয়ে দিতে পারবো। তুমি দয়া করে তোমার দোকান থেকে 2টো মাদুর আর একটা মোমবাতি বা লণ্ঠন আমাদের দিয়ে যাও। বাবুরা, আপনারা কিন্তু ভুল করছেন, আমার সাথে চলুন সামনে পোস্ট অফিস, ওখানে গিয়ে থাকবেন। এখানে থাকাটা কিন্তু সুবিধা নয়, আমি বারবার বলছি, চলুন এখান থেকে। রতন, তোমাকে যা বলা হলো সেটা করতে এত ভয় পাচ্ছ কেন? আমরা এইসব বুদ্ধতে ভয় পাই না। এরপরও রতন আমাদের বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয়নি দেখে অগত্যা নিজেই নিজের দোকান থেকে মাদুর আর লণ্ঠন নিয়ে এসে দেয়। বাবুরা, আপনাদের শেষবারের জন্য বলছি, আপনারা কিন্তু সাহস দেখিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলেন। এ এক অভিশপ্ত নিঃসাহের প্রতি খুব বদনাম আছে, এ সাক্ষাৎ মৃত্যু পুরী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখন এসো রতন। এরপর আমরা 5 বন্ধু মিলে বাড়িটা
বাড়িটার কাছে গিয়ে বুঝতে পারলাম আজ এর অবস্থা এমন জরাজীর্ণ হলেও এককালে যে এর বিশাল উঠেছিল তা দেখেই বোঝা যাচ্ছে। আরে কি হলো, সবার মুখটা এমন বাংলার মাছের মতো হয়ে গেল কেন? আরে বাবা, এটা তো পুরোনো বাড়ি, এখান থেকে চামচিকে বাদুর বেরোবে, এটাই তো স্বাভাবিক। চ চ ভেতরে চ তো। আমি বেশ বুঝতে পারছিলাম আমার কথায় সবার মনে স্বস্তি হলো না। সবার মনে কেমন যেন একটা ভয় ঢুকে গেছে, যদিও মুখে কেউই সেটা প্রকাশ করছে না। আমরা সবাই মিলে উঠি বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতর ঢুকে আমরা একটা ঘর বেছে নিলাম। ঘরের ভেতর ঢুকে দেখি আসবাব বলতে তেমন কিছুই নেই, একটা মাত্র ঘড়ি আছে, তাও ভেঙে পড়ে আছে। যাই হোক, আমরা 5 বন্ধু মিলে ঘরের মাঝখানটায় গিয়ে বসলাম। যাক, বাঁচা গেল বাবা, অন্তত রাতটার বাইরে বৃষ্টিতে ভিজে কাটাতে হবে না। এই বাড়িতে কেউ কোনোদিন এসেছে বলে তো মনে হচ্ছে না। বাড়ির ভেতরে যে অবস্থা, সাপ খুব থাকাটাও অসম্ভব নয়। সাপ খুব আছে কিনা জানি না, তবে ভূত থাকলে ক্ষতি কি? আরে রাম 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 রাম, ওইসব কথা মুখে এনো না, রাত বিরেতে ওদের কথা মুখে আনতে নেই। আরে ওটা কি? ওই দেখো, ওই জানলার ওখান দিয়ে একটা কেমন ছায়া মুক্তি চলে গেল। কি? কোথায়? ঠিক আছে, তাহলে আমি দেখছি। দূর, ভেতর ডিম একটা। আয় এসে দেখ, ওই সামনে গাছটা থেকে একটা ছেঁড়া ময়লা কাপড় ঝুলছে, ওটাই হাওয়ায় উঠছে, আর তা দেখে তোরা সব ভয় ভিড়মি খাচ্ছিস। এ কথা শুনে সবাই একে একে জানলার সামনে এলো, কিন্তু জানলার সামনে কাপড়টা উঠতে দেখে নিজেরা অকারণে ভয় পেয়েছে মনে করে বেশ লজ্জায় পেল। এরপর আবার আমরা নিজেদের জায়গায় ফিরে গেলাম। বসে বসে ঘরটা ভালো করে দেখতে লাগলাম। কি বিশাল বড় ঘর, সিলিংটা কত উঁচু, আর সেখান থেকে একটা ঝাড়বাতি ঝুলছে। ঘরে মাকড়সার জালে একেবারে ভর্তি হয়ে গেছে, রং টংও চটে গেছে, কিছু কিছু জায়গায় ফাটলও ধরেছে। বাপরে, যা বৃষ্টি হচ্ছে, আজ রাতে আর থামবে বলে মনে হচ্ছে না। যাকে, কথা বেরিয়ে লাভ নেই, চ সবাই শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চ তাই চ, শুয়ে পড়ি সবাই। এরপর লণ্ঠনটা মাথার কাছে রেখে আমরা 5 বন্ধু মিলে কোনো রকমে মাদুরটার উপর পাশাপাশি শুয়ে পড়লাম। হঠাৎ রাত কটা বাজে ঠিক খেয়াল নেই, ঘুমটা কোন একটা আওয়াজে ভেঙে গেল। বুঝতে পারছি বাইরে বৃষ্টি একেবারে থেমে গেছে, কিন্তু এ কি, ঘরের ভেতরে এমন পরিবেশ কি করে হলো? আমরা তো সবাই মাদুরের ওপর কোনো রকমে শুয়েছিলাম, সে জায়গায় এমন ইংরেজ আমলের বিশাল বড় এত সুন্দর খাট কোথা থেকে এলো? সিলিং এর ভাঙাচোরা ঝাড়বাতিটাও নতুন হয়ে গেছে, আর ঘরের ঝুল, মাকড়সার জাল সব উধাও। ঘরের মেঝেতে যে ঘড়িটা ভেঙে পড়েছিল, সে ঘড়িটাও দেখছি এখন আর ভাঙা নেই। সারা ঘর একেবারে সুসজ্জিত, যেন এক অলৌকিক শক্তি পুরনো ভাঙা নীল কুঠি বাড়িটা সেই 150 বছর আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে গেছে। এই দেখে আমরা 5 বন্ধুই চমকে উঠলাম। আমি বুঝতে পারছিলাম যে এখানে কোনো একটা ভৌতিক কাণ্ড ঘটছে। ঘরে যা কিছু দেখছি
ভৌতিক কাণ্ড ছাড়া এ আর কিছুই নয়। হঠাৎ লক্ষ্য করলাম ঘরের এক পাশে এক লম্বা চওড়া সাহেব হাতে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আছে এক খুব দরিদ্র লোক, সম্ভবত চাষি বা দিনমজুরি হবে। গরিব লোকটা হাত জোড় করে ওই সাহেবের কাছে কাকুতি মিনতি করছে। হুজুর, আপনি ক্ষমা করেন হুজুর, আমার বাড়িতে বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে। আমার এই সামান্য চাষের জমিটুকুই তো আছে, ওটাও যদি আপনি কেড়ে নেন আমি তাহলে কোথায় চাষবাস করবো হুজুর? আমরা যে না খেতে পেয়ে মরে যাবো। ইউ ব্লাডি নেটিভ, তোকে বেঁচে থাকতে হবে না, ওই জমিটা আমার চাই। জমিটা যদি তুই আমায় না দিস তোকে আমি এখনই গুলি করে মারবো। এরপরে লক্ষ্য করলাম একদল লোক হাতে কাটারি নিয়ে আমাদের জমি ঘরের ফিরিয়ে ভেতর দিন, এসে আমাদের জমি ফিরিয়ে দিন, চেঁচামেচি আমাদের জমি করছে। চাই, আমাদের চৌকিদার, চৌকিদার, আমাদের জমি চাই, আমাদের জমি চাই, আমাদের জমি বুঝলাম চাই। লোকগুলোকে দেখে সাহেব বেশ ভয় পেয়েছে, তাই চৌকিদারকে ডাকলো। কিন্তু কোথায় চৌকিদার? কেউ আসলো না। এই দেখে সাহেব বেশ ভয় পেয়ে বলে উঠলো, তোমরা কেউ আমার কাছে আসবে না, আমার কাছে আসার চেষ্টা করলেই আমি গুলি করে তোমাদের মেরে ফেলবো। তখনই লক্ষ্য করলাম ভিড়ের মধ্যে থেকে একজন লোক সাহেবের দিকে এগিয়ে গেল, আমাদের জমি ফিরিয়ে দিন, আর সাহেব সত্যি সত্যি তাকে গুলি করে মেরে ফেললো। আমাদের জমি ফিরিয়ে দিন, আমাদের জমি চাই, ওর যা হলো আমাদের জমি তা চাই। দেখে আমরা 5 বন্ধু থরথর করে কাঁপতে লাগলাম। আমরা দেখলাম যে লোকগুলো কিছুক্ষণ আগে কাঠারি নিয়ে ঘরে ঢুকেছিল, দেখি তারা ওই কাঠারি দিয়ে ওই সাহেবকে নির্মমভাবে মারতে শুরু করলো। আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না, বাঁচতে চাইলে চল এখান থেকে পালাই। শেষ পর্যন্ত ওই ভুতুরে কুঠি থেকে বেরিয়ে আমরা 5 বন্ধু দৌড়তে দৌড়তে গেলাম ওই রতনের চায়ের দোকানে। তখন সবে দিনের আলো ফুটেছে, পূবের আকাশও বেশ ফর্সা হয়েছে। দেখলাম রতনও সবে মাত্র তার দোকান খুলে বসছে। আমাদের দৌড়তে দৌড়তে আসতে দেখে সে সমস্ত ব্যাপারটাই আন্দাজ করতে পেরেছিল। আসেন আসেন বাবুরা, আসেন, বসেন বসেন, একটু জল খাবেন? আর জল, যা বড় বিপদ থেকে বেঁচে এলাম। কেন বাবুরা, কি হয়েছিল? তখন আমি সংক্ষেপে গতকাল রাতের সমস্ত অভিজ্ঞতার কথাই বললাম। আমি জানতাম বাবুরে এমন কিছু একটাই ঘটবে, তাই তো আপনাদের অত করে যেতে মানা করলাম, আপনারা তো শুনলেন না। আসলে এই অনেককাল আগের ঘটনা, প্রায় 150 বছর আগের ঘটনা। ওই বাড়িটা এক সাহেবের ছিল, তার নাম ছিল মর্গান সাহেব। সাহেব নীল চাষ করতো, আর নীল চাষ করবে বলে এক গ্রামের সমস্ত গরিব মানুষের জমি কেড়ে নিয়েছিল। তারা তো দিতে চাইতো না, আর যারা দিতে চাইতো না তাদের এমন গুলি করে মেরে ফেলতো। আমি বাপ ঠাকুরদার কাছে শুনেছিলাম একদিন গ্রামের মানুষরা একজোট হয়ে মর্গান সাহেবকে মেরে ফেলেছে, তারপর তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারপর থেকেই ওই নীলকুঠি ওই অভিশপ্ত হয়ে গেছে। গ্রামের কেউ রাতের বেলায় ওখানে যায় না, আর গেলে বেশি ফিরে আসতে পারে না। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বেঁচে ফিরে এসেছেন। যাকে ওসব কথা বেশি বলে আর লাভ নেই, আপনারা যে বেঁচে ফিরে আসতে পেরেছেন এই অনেক। আপনারা এক কাজ করেন, ওই বাঁদিকে রাস্তা ধরে সোজা চলে যান, কিছু দূর গেলে ওই একটা 4 মাথার মোড় পড়বে, ওখান থেকে আপনাদের গ্রামে যাবার গরু গাড়ির
বা ঘোড়ার গাড়ি কিছু একটা পেয়ে যাবেন। রতনকে ধন্যবাদ জানিয়ে গতকালের সেই ভুতুড়ে অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের গ্রামের পথে রওনা দিলাম।